সেদিন দুপুরে পুরনো খবরের কাগজগুলো গোছাতে গিয়ে একটা পুরনো ছবি পেলাম। ছবিটা আমার প্রায় 20 বছর আগের একটা বিকেলে এক পার্কে তোলা ছবি। ছবিটা তুলে দিয়েছিল রিখিয়া, আমার স্ত্রী, মানে এক সময় ছিল। এখন সে অন্য ঘরে অন্য মানুষের সাথে ঘর সংসার করছে। ছবিটা তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ছবিটার পেছনে লেখা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি অমিত। চোখে জল এলো। শেষ 15টা বছর তাকে ছাড়া দিন রাত কাটাচ্ছি। সে নতুন বিয়ে করেছে, কিন্তু আমার আর ইচ্ছে করল না। মা গত হয়েছে 3 বছর হলো। মা বেঁচে থাকতে অনেকবার বিয়ের কথা বলেছিল। বলতো, আর কতদিন তার অপেক্ষা করবি? আমি বলতাম, সে গেছে যাক, আমি তার অপেক্ষায় বাঁচব। মা আর শেষের দিকে আমাকে বিরক্তমূলক প্রস্তাব দিত না। ছোটবেলা থেকেই আমি একটু আলাদা, নিজেকে সবার সাথে গোলাতে পারতাম না। না পারতাম কারোর সাথে মিশতে, কিন্তু আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। কলেজে আমার আর রিখিয়ার প্রেম জমে উঠেছিল। 4 বছর প্রেমের পর আমরা বাড়ির অমতে বিয়ে করেছিলাম। রিখিয়ার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, তাই আমার মতো ছাপ পোষা এক প্রাইভেট কোম্পানিতে কাজ করা ছেলের সাথে কখনোই বিয়ে দিতে চাননি। শুরুর দিকে সংসারটা ভালোই চলছিল, এক কথায় ফাটাফাটি। তারপর আমাদের সংসারের মধ্যে অভাব দেখা শুরু হলো। বড়লোক ঘরের মেয়ের চাহিদা পূরণ করতে করতে আমি হিমশিম খাচ্ছিলাম। দিন যত যায় তত অভাব বাড়ছিল। আমি একদিকে ওদিকে কোনো দিশা না পেয়ে পাসপোর্ট ভিসা বানিয়ে বাইরের দেশে একটা কোম্পানিতে চাকরি নিয়ে দেশ ছাড়লাম। 3 বছর কঠোর পরিশ্রমের পর একটা মোটা টাকা জমিয়ে আবার দেশে ফিরলাম। ইচ্ছে ছিল দেশে ফিরে ব্যবসা করব। বাড়ি ফিরে আবার সংসারের হাল ধরলাম। একটা ছোট মোটো ব্যবসা শুরু করলাম। ভেবেছিলাম, এখন পরিবার আমার একটা ভালো জায়গায়, তাহলে আমরা এখন একটা শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসি। কিন্তু রিখিয়া বাধা দিল। প্রায় 1 বছর এই সংঘর্ষ চলতে থাকলো, কিন্তু এই বিষয়ের কোনো উন্নতি হলো না। আমি দিন রাত পরিশ্রম করছি ব্যবসা বাড়ানোর জন্য, আর রিখিয়ার চাহিদা তত বেশি বেড়ে চলেছে। একদিন সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে কল এলো। এই প্রথমবার ফোন কল এলো দেখে আমি খুব খুশি। হ্যালো বলতেই আমার ডাক পড়ল তাদের বাড়ি যাবার। আমি খুশি খুশি মনে ফুল মিষ্টি নিয়ে প্রথমবার শ্বশুর বাড়ি চললাম। শাশুড়ির জন্য ভালো শাড়ি, শ্বশুরমশাইয়ের জন্য ভালো পাঞ্জাবি নিয়ে বাড়ি ঢুকলাম। ঢুকতেই চোখে পড়ল রিখিয়া তার বাবার সাথে সোফায় বসে আছে। আমি কিছু বলার আগেই আমার সামনে একটা পেপার আর পেন দিল। আমি পেপারটা হাতে নিয়ে পড়তেই আমার বুকটা ধড়াস করে উঠল। ডিভোর্স পেপার। আমি কিছু বলার আগেই রিখিয়ার বাবা বলল, ভালোই ভালো পেপারে স্বাক্ষর করে দাও, নইলে মিথ্যে মামলায় আমি তোমাকে গারদে ঢোকাবো। কষ্টে ভয়ে আমার অবস্থা তখন যে ঠিক কি বলে বোঝাতে পারবো না। অবশেষে আমি 2 দিনের সময় চেয়ে বাড়ি এলাম। চোখ বেয়ে অশ্রুর ফোঁটা। পরের দিন সকালে উঠলাম মায়ের ডাকে। বাড়িতে পুলিশ এসেছে। মিথ্যে মামলায় আমাকে ধরে নিয়ে গেল। একদিন পর আমাকে কোর্টে চালান করলো। প্রমাণের অভাবে আমাকে কোর্ট থেকে খারিজ করে দিল। বাড়ি ফিরে মা বলল, তুই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দে।
তাই করলাম। অবশেষে আমাদের ছাড়াছাড়ি হলো। 10 দিন পর লোকমুখে শুনলাম তার বিরাট বড় পরিবারে বিয়ে হচ্ছে। আমি বিদেশে যাবার পর থেকেই সেই ছেলেটার সাথে তার মেলামেশা। লোকমুখে আরো শুনলাম রেখিয়া নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। শুনে চমকে উঠলাম। এত চমক পেয়ে নিজেকে কেমন যেন অপূর্ণ মানুষ বলে মনে হতে শুরু হলো। মাথায় জেদ চাপল, টাকা পয়সা অবস্থান বাড়াতে হবে। তাই করলাম। বাড়ি ঘর বেচে সব টাকা ব্যবসায় লাগালাম। দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি শুরু করলাম। 5 বছর পর আমার ব্র্যান্ড সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়ল। নতুন বাড়ি কিনলাম। মার ছেলের সংসার দারুণ চলতে থাকলো। আমি থামিনি। ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকার লোন নিলাম। সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কিনে ফেললাম। শেয়ার বাজারে আমার শেয়ার টপে। ভালোই কাটছিল। একদিন একটা দুপুরে দেশ বিদেশের সেরা ব্যবসায়ীদের সাথে একটা বোর্ড মিটিং শুরু হলো। মিটিং শেষে আমি আমার নতুন সাইট ভিজিট করতে গিয়ে চমকে উঠলাম। আমার একটা ব্রাঞ্চের কর্মী এখন রেখিয়া। সে আমাকে দেখতে পেয়ে চমকে উঠল। রাতে বাড়ি এলাম। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে খবর নিতে বললাম। খবর পেয়ে যেটা বুঝলাম যে যেই ছেলের সাথে বিয়ে হয়েছিল তার ব্যবসা ডাউন হয়েছিল। আমি যেই সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কিনেছিলাম তার মধ্যে একটা ছিল রেখিয়ার নতুন স্বামীর। কিন্তু আমি জানতাম না এই বিষয়টা। ব্যবসায় অনেক লোকসান খেয়ে রেখিয়ার বাবার থেকে অনেক অনেক টাকা ধার নিয়ে ব্যবসায় আবার লাগিয়েছিল। অনেক টাকা, কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট না পেয়ে সেই সব টাকা জলে গেল। তারপর শুনলাম সে রেখিয়াকে ডিভোর্স দিয়ে নতুন কোনো এক বড় লোক ঘরের মেয়েকে নাকি বিয়ে করেছে। আর রেখিয়া তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সর্বস্ব হারিয়ে তার মা বাবার সাথে থাকে। রেখিয়ার বাবা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে নাকি হার্টের সমস্যায় ভুগছে। আর রেখিয়া আমার ব্রাঞ্চে একটা পোস্টে চাকরি করে সংসার চালাচ্ছে। আমি খুব চিন্তায় পড়লাম। সারা রাত আমার ঘুম আসেনি। পরদিন সকালে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে একটা বোর্ড মিটিং রাখলাম। আমি সেখানে রেখিয়াকেও আসতে বললাম। মিটিং শুরু হতেই আমি প্রস্তাব রাখলাম, আমাদের কোম্পানির নতুন সিইও রেখিয়া ব্যানার্জি। আমার প্রস্তাবে সবাই রাজি হলো। এরপর রেখিয়া আর তার পরিবার আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তাদের কারোর সাথে দেখা করিনি। মা চলে যাওয়ার পর মায়ের নামে একটা ট্রাস্ট বানিয়েছি। আমার কোম্পানির লাভের 50% যাবে সেই ট্রাস্টে, বাকি 45% যাবে সমস্ত এমপ্লয়ীদের অ্যাকাউন্টে, আর 5% আমার। তাই পুরনো পেপারগুলো আজকে গোছাচ্ছি। এই সমস্ত পেপারগুলোতে চোখ বুলিয়ে দেখা যাবে আমার ব্যবসা কীভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছে। আর পেপার গোছাতে গিয়ে এই ছবিটা পেলাম। আজকের বিকেলে আমার ফ্লাইট। আমি সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। একটা চিঠি লিখেছি রেখিয়াকে। চিঠির স্বরূপেই যে একদিন আমার কিছু ছিল না বলে তুমি তোমার মা বাবা আমাকে অপমান করে চলে গেছিলে। যেই সময় আমার সবচেয়ে বেশি দরকার তোমাকে ছিল, সেই সময় তুমি অন্য ছেলের সাথে শারীরিক ক্রিয়ায় লিপ্ত ছিলে। আমাকে এতটা আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার কিছু ছিল না বলে, কিন্তু আমি তখন ছিলাম, এখনো আছি। বরং এখন তোমার কিছু নেই বলে আমি তোমাকে ছেড়ে গেলাম না, বরং তোমাকে আমার কষ্টে বানানো সাম্রাজ্যের
রানী বানিয়ে চলে যাচ্ছি। সামলে রেখো, কোম্পানিটা সামলে রেখো। আমি আর ফিরব না, আর কখনো তোমার ছায়া আমি মারাবো না। বাচ্চাটাকে সঠিক শিক্ষায় বড় করো। জানো রিখিয়া, ভেবেছিলাম আমি বাবা হব, কিন্তু সেই আশাটাও কেড়ে নিলে। যদি পারো এই বাচ্চাটার বাবার পরিচয় দিও, আমি খুশি হব। তার জন্ম দেওয়া বাবা তাকে ছেড়ে গেছে, সে আমার পরিচয় পাক। আমার মৃত্যুর পর এই সমস্ত কোম্পানি তোমার, আর তোমার মেয়ে। আমি এই চিঠির সাথে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি, সাথে ওয়েল পেপার আর লয়ারের হাতে পাঠিয়ে দিলাম তোমার কাছে, আর সাথে পাঠালাম তোমার তোলা আমার একটা ছবি। ভালো থেকো রিখিয়া, তুমি আমাকে অপূর্ণ করেছিলে, কিন্তু আমার শিক্ষা আমাকে আজ পূর্ণ করল। আসি।